হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন রাবেয়া জয়। রাবেয়া জয় পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্য আজকে আমরা জানবো, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটা আমরা রাবেয়া জয়ের কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আর দেরি কেন, আমরা চলে যাই রাবেয়া জয়ের কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি খুবই ভালো আছি, কারণ আমাদের মিষ্টি রাবেয়া জয় আপু আছেন, যিনি কিনা পিঠার রানী। আমি তো ওনাকে পিঠা শিল্পী হিসেবে বেশি উনি পরিচিত, এবং ওনার হাতের পিঠা খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। বাকিটা আপুর কাছ থেকে শুনি। আপু, আপনি আপনার পরিচয়টা আমাদের দর্শকদের দেন। আমি রাবেয়া জয়, আমার পেজের নাম পিঠার রাজ্য। আমি কাজ করছি গাজীপুর জয়দেবপুর থেকে। আপু, আপনার হাতের পিঠা খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, এবং যতবারই খাই আমার কাছে একটা আলাদাই নতুন একটা স্বাদ লাগে। এবং আপনি তো অনেক জায়গায় বিজয়ী হয়েছেন, আপনি ফার্স্ট হয়েছেন, আপনি রানার্স আপ হয়েছেন, আপনি মানে কি বলবো, সবকিছু মিলিয়ে একটা খুব ভালো সময় যাচ্ছে। এবং 2025 মেবি আপনার জন্য খুব বেশি লাকি ছিল, যেটা আমি নিজেও জানি দর্শক। তো শুরুটা কিভাবে হলো এবং কত সালে? আপু, শুরুটা বলতে গেলে আমার 2021 সাল থেকে আমি শুরু করি এটা। তখন বাচ্চারা মোটামুটি একটু বড় হয়ে গেছে। তখন মাথায় আসে যে আমি কিছু করতে চাই। তো মোবাইল, তখন তো সবার হাতে হাতেই মোবাইল আছে। তো মোবাইলে দেখতাম যে সবাই বেশিরভাগই তখন কাপড়ের বিজনেসটা চলতো আর কি। খাবারটা খুব কমই দেখতাম আর কি, কাপড় নিয়ে কাজ করতো। তো ওটা দেখে আমার মাথায় আসলো যে আমিও কিছু একটা করি। তো সেখান থেকে নিজে থেকে ডিসিশন নিয়েছি যে আমি কিছু করব। তখন অনেক ঘাটাঘাটি করি মোবাইলে, যে দেখি যে কোনটা করলে ভালো হয়। তো আমার মনে হলো যে আমি যেই কাজটা ভালো পারি সেই কাজটা নিয়ে আমাকে আগানো উচিত। তো মাথার ভিতরে কিভাবে যেন আসলো যে পিঠা নিয়ে তো কাউকে কাজ করতে দেখি না, কাপড় বা অন্যান্য খাবার নিয়ে দেখি, কিন্তু পিঠাটা এতটা অ্যাভেলেবেল না। তখন আমি পিঠাটা নিয়ে কাজ করার চিন্তা মাথায় আসার পরে আমি একবারে অল্প পুঁজি নিয়ে আমি শুরু করি নকশি পিঠা দিয়ে। আর আমার সিগনেচার পণ্য নকশি পিঠা। 1 কেজি নকশি পিঠা আমি তখন একটা সেল পোস্ট দিই আমার আইডি থেকে। তাও অনেক ভয়ে, যে কে কি বলবে সেটা মাথায় ছিল। অনেক ভয়ে ভয়ে আমি আইডি থেকে ওই সেল পোস্টটা দিই। দেওয়ার পরে দেখি যে তখন তো আইডিতে এত ফ্রেন্ড ফলোয়ার ছিল না আমার, তো অল্প কয়েকজন ছিল পরিচিত। তো আমার পাশের ফ্ল্যাটেরই এক ভাবি তখন আমাকে নক করে যে, ভাবি আপনি কি পিঠা সেল করেন কিনা? আমি বললাম যে হ্যাঁ, আমি তো কাজটা শুরু করছি, আপনি নিতে পারেন। তো ওই আপা আমাকে তখন একবারে রিজনেবল প্রাইজে আর কি, যে আমি দেখি যে কমের মধ্যে, তখন তো দামটা আমি তো একটা বুঝতাম না যে কিভাবে এটা দামটা করতে হয়। যেটা আমরা উপকরণ কিনছি ওইটাই ধরে নিতাম। একটা কষ্ট হচ্ছে, ওটা কোনো বিল, গ্যাসের একটা বিল, এবং এই যে যাতায়াত করছেন এটার যে একটা খরচ, মানে এই বিষয়গুলো আমাদের কস্টিংটা তখন আমি করতেই জানতাম না। তখন আমি 500 টাকা কেজি মেবি নকশি পিঠাটা বক্স আকারে আমি দিতাম আর কি, কেজি হিসেবেও না, বক্সে যেই কয়টা ধরে ওরকম ভাবে দিতাম। আমার মনে আছে আমি 2 বক্স পিঠা ওনাকে দিয়েছিলাম, উনি আমাকে 250 টাকা দিয়েছিল। সেটা আমার কাছে এখন মনে হয় যে 2.5 লাখের সমান। এখনো মনে হলে যে সেই টাকাটা আমার মনে হয় যে অনেক অনেক আনন্দ পাই। ওই থেকেই শুরু, তারপরে আস্তে আস্তে বাড়াতে থাকি, যে শুধু নকশি পিঠা নিয়ে থাকলে তো হবে না, এটার পাশাপাশি দেখি আরও কি কি আইটেম করা যায়। তখন শীতের সিজন ছিল, আমি বিভিন্ন জেলার আঞ্চলিক যে পিঠাগুলা সেগুলা করতে শুরু করি। এখন আমার হ্যাঁ, আমি পিঠার কাজটা খুবই ভালো পারতাম আর কি, রান্নার কাজটা। তো সেইখান থেকেই 30 আইটেমের মতো পিঠা এখন আমার ইয়াতে আছে, পেজে আছে। আর কিছু ফিউশন নিজে নিজে তৈরি করি, মানে নতুন নতুন কিছু কাজ করতে ভালোবাসি, সেই জন্য কিছু ফিউশন করেও কিছু পিঠা বা ফুজন আইটেম নিজে করি। আর বিশেষ করে একটা জিনিস যোগ করছে আমার পেজে, এটা হচ্ছে ইদানিং আনারসের লাড্ডু।
এটা এটা খুবই খাওয়ার সৌভাগ্য দর্শক আমার হয়েছে আনারসের লাড্ডু এবং কাঁঠালের আচার। জি। আপনার ইউনিক আইটেম, এবং এই আইটেমটা তৈরি করে কিন্তু উনি ফার্স্ট হয়েছিলেন বিভিন্ন হ্যাঁ। প্রতিযোগিতায়। এখন কাঁঠালের আচারের সাথে আমি মাশরুমের আচারটাও করতেছি। মাশরুমের আচারও তো এটা আমি taste করেছি। এটাও একটু ইউনিক, কারণ এটা আমি দেখি না কেউ কোথাও করে। তো এটাও অনেক জনপ্রিয়তা পেয়েছে এবারের মেলাতে আর কি। আমি যে বিজয় মেলা করেছি ওখানে আমার কাঁঠালের আচার, মাশরুমের আচার প্লাস আনারসের লাড্ডুটা আচ্ছা, খুবই আপনাকে যদি অর্ডার করতে চাই কেউ, সেক্ষেত্রে ঢাকা থেকে কি অর্ডার করতে পারবে? হ্যাঁ, কিভাবে আমার করবে? পুরো আপনি বাংলাদেশি, একটু জানিয়ে দেন আমাদের দর্শক। আমার পেজ থেকে পুরো বাংলাদেশি আমরা অর্ডার নিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমাকে অর্ডার করার আগে 4-5 দিন সময় দিতে হবে। আমাদের মোবাইল নাম্বার আছে, ওই মোবাইল নাম্বারে বা পেজে নক দিয়ে আমাকে অর্ডার কনফার্ম করতে হবে। আচ্ছা, আপনার তো ডেলিভারি ম্যান আছে, যথাসময়ে জি। পৌঁছে দেবে। কিছুদিন আগে আপনি মাই টিভিতে অনেকগুলো অর্ডার করেছিলেন, সে জি বিষয়ে আপু, আমার মাই টিভি, কতগুলো ছিল আপনার পিঠা? মাই টিভিতে আমার 86টা পিঠার ডালার অর্ডার ছিল। সেখানে এক একটা ডালায় আপনার 32 পিস করে পিঠা গিয়েছিল। 8টা আইটেমের পিঠা 4 পিস করে এটা ছিল। কতদিন লেগেছে পিঠাগুলো রেডি? এটা মাই টিভি থেকে আসলে আমাকে ওরকম সময় দেয় না, যে 1 সপ্তাহ সময় দিয়েছিল। 1 সপ্তাহের ভিতরে আমার সব প্রিপারেশন নেওয়া লাগছে, ডালা থেকে শুরু করে একবারে এভরিথিং, বাজার সবকিছু। তো সেই অর্ডারটা তারা 2 দিনে নিয়েছে আমার কাছ থেকে। প্রথম দিন নিয়েছে তারা 50 পিস, 50টা ডালা নিয়েছে আমার কাছ থেকে। পরে নিয়েছি আরো 36 পিস আর কি। চমৎকার। তো রিভিউ কেমন ছিল? রিভিউ আলহামদুলিল্লাহ। ওনাদের প্রথমে আমি ওনাদেরকে একটা স্যাম্পল দিয়েছিলাম। সেই স্যাম্পলটা অফিসের সবাই মিলে যখন খেয়ে এবং যে চেয়ারম্যান উনি নিজেও খেয়েছে, খেয়ে ওনারা আমাকে অর্ডারটা কনফার্ম করেছে এবং পরবর্তীতে রিভিউ মাশাআল্লাহ খুব ভালো পেয়েছি। আর এই অর্ডারটা আমি একা করতে পারি নাই, যেহেতু সময় অনেক কম ছিল। হ্যাঁ, এতগুলো অর্ডার হ্যাঁ, আমার সাথে আরো 2-3 জন উদ্যোক্তা আমি সাথে নিয়েছিলাম। তারা আমার মতোই পিঠা নিয়ে কাজ করে, ওদেরকে সাথে নিয়ে আমি অর্ডারটা চমৎকার শেষ করতে মানে পারছি আর কি। পিঠা শিল্পী আপনি নিজেও করছেন এবং আরো মানুষকে উদ্যোগী করছেন এবং তাদের কর্মের সংস্থানও করছেন। তবে এই অর্ডারটা নেওয়ার সময় আমার একটু ভয় কাজ করতেছিল যে এত বড় একটা অর্ডার আর মাই টিভির মতো এত একটা জায়গা আমি কি পারবো। তো আমার হাজবেন্ড ফুললি সাপোর্ট দিছে আমাকে। ঢাকা থেকে যে ডালাগুলো অর্ডার করে নিয়ে আসা, ডালা সাজানো, সব সে আমার সাথে রাত জেগে জেগে কাজ করছে। সাপোর্ট না করলে, হ্যাঁ, উনি সাপোর্ট না দিলে আমার সম্ভব হতো না এটা। পারিবারিক ভাবে আসলে ওনার কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি, সব বিষয়ে পরামর্শ। প্রথম একটা অর্ডার আসলে আমি ওনার কাছ থেকেই সাজেশন নিই, অর্ডারটা আমি কিভাবে করব, তার সাজেশনে আমি সবকিছু করি। না, এটা তো অবশ্যই পারিবারিক সাপোর্ট ছাড়া আমরা যারা এশিয়ান কান্ট্রিতে বসবাস করছি কোনোভাবে কোনো নারীর পক্ষে মানে উন্নতি বা কিছু একটা করা সম্ভবই না। তো এই যে পারিবারিক সাপোর্ট পেয়েছেন, বাট বাধা তো নিশ্চয়ই কিছু ছিল। তো সে বাধাগুলো কি সামাজিক ভাবে ছিল না পারিবারিক ভাবে? পারিবারিক ভাবে আমি কোনো বাধা পাই নাই আপু। আমার মা থেকে শুরু করে আমার যে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আছে সবাই আমাকে সাপোর্ট করে। আমাকে অনেকভাবে ওরা সাপোর্ট করে, যেমন আমার মানসিকভাবে বিশেষ করে যে আপনি পারবেন, এটা করেন, এটা তো খারাপ কিছু না এভাবে। কিন্তু সামাজিকভাবে যেটা আমি বাধা পেয়েছি সেটা হলো কিছু লোক আছে না যে কারো ভালো কেউ দেখতে পারে না, এরকম আর কি, যে ওরা চায় না যে আমি একটু উপরে উঠি বা আমি ভালো কিছু করি, সেজন্য হয়তো পিছন থেকে ওরা টেনে ধরে আর কি। যেমন অনেক কটু কথা বলে যে পিঠা বিক্রি করতেছে আর কোনো কাজ পেল না, এরকম অনেক কথা আমার শুনতে হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন যেই আমি পর্যায়ে পৌঁছেছি, এখন ওনারাই আমার কাছে আসে সাজেশনের জন্য যে কিভাবে কি করব, আমিও অনলাইনে কিছু করতে চাই। এটা আমার কাছে এখন অনেক ভালো লাগে। তবে আমার না, ওনাদের প্রতি আমার কোনো রাগ নেই। ওনাদেরকে আমি যতটা সম্ভব, হ্যাঁ যতটা সম্ভব, একজন নারী যে একজন উদ্যোগী হতে পারে, পিঠা বিক্রি করে আর্ন করে উনি অনেক ইনকাম করতে পারে এবং নিজের পরিবারকে সহায়তা করতে পারে, এই ধারণাটাই ছিল না। এই ধারণা ওই সময় কারোরই ছিল না। এটা আসলে অনলাইনে যে আমাদের যে করোনার একটা ব্যাপার ছিল, এর পরে থেকেই কিন্তু এই উদ্যোক্তারা এত বেশি ইন্সপায়ার হয়েছেন, তারা উদ্যোগী হতে চেয়েছেন এবং অনেকে ঝরেও গিয়েছেন যারা স্কিলড ছিলেন না। আপনি তো অনেকগুলো কোর্স করেছেন। কোর্স করেছেন? আমি বেকিং এর উপর লেভেল 3 করেছি। মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আমি 3 মাস ব্যাপী একটা কোর্স করেছি। আর বেসিক থেকে আমি উদ্যোক্তা ট্রেনিং নিয়েছি 5 দিনের।
12 দিনের অন দ্য জব ট্রেনিংটা আমি নিয়েছি। এটা হচ্ছে জ্যাম, জেলি, আচার এগুলোর উপরে। তাছাড়া আনারসের লাড্ডুটার উপরেও আমি কৃষি গবেষণা থেকে, পোস্ট হারভেস্ট থেকে একদিনের একটা ট্রেনিং নিয়েছিলাম। বাহ, চমৎকার চমৎকার। এই আসলে স্কিলড না হলে কোনো কাজই করা সম্ভব না। আজকে আপনার আচার এত সেল হচ্ছে কারণ প্রসেসটা আপনি জানেন, জি, আপনার লাড্ডু এত সেল হচ্ছে কারণ প্রসেসটা আপনি জানেন। আপনি ইউটিউব দেখেই সবকিছু করতে পারবেন, ইউটিউব থেকে একটা ধারণা নিতে পারেন। দর্শক, আপনারা ইউটিউব থেকে একটা ধারণা নিতে পারেন, তবে ওই রেসিপি যে একদম সঠিক হবে সেটাও না, আবার সঠিক হতেও পারে। আসলে যে যেভাবে করে, যে যেভাবে করে অভ্যস্ত। তবে অবশ্যই আপনাকে একটা কোর্সের মাধ্যমে আসতে হবে। আপনি সরকারি বিভিন্ন উদ্যোগ আছে যেমন আপু নিয়েছেন, সেগুলোতে কিন্তু টাকা পয়সা আরো আমাদেরকে তারা দেয়, আমাদের দেয়া লাগছে না। সো এত এত সুবিধা আমাদের সরকার দিয়েছে, প্রশাসন দিয়েছে, সো আমরা কেন এগুলো নিব না? আমাদের জন্যই তো, তাই না? তাহলে আমরা এগুলো করে আমরা নিজেদেরকে আরো বেশি আত্মবিশ্বাসী এবং স্বাবলম্বী করে তুলি। এই বিষয়টা করতে হবে। এই যে যে বাধাগুলো আপনার ছিল, এটা কি আপনার মানসিকভাবে কখনো আপনার ক্ষতিগ্রস্ত করেছে, দুর্বল করেছে? মাঝে বা মাঝে আর্থিকভাবে বা সামাজিকভাবে, মানে কোন ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই টোনগুলোর জন্য? এই কথাগুলোর জন্য মাঝে মাঝে আসলে যখন একা থাকতাম তখন মানসিকভাবে একটু ভেঙে পড়তাম। কিন্তু যখন আবার আমার কাছের যারা ছিল তারা যখন বলতো যে পাছে লোকে অনেক কিছু বলবে, তোমার কাজ তুমি করে যাও, তুমি এগিয়ে যাও, তোমার সফলতা যখন আসবে তখন তারা এমনিতে নিজে থেকে চুপ হয়ে যাবে, তখন আর মনে কষ্ট লাগতো না মানসিকভাবে, তখন আর কোনো কিছুই মনে হতো না আর কি। তখন এটাকে আমি শক্তি মনে করে এগিয়ে যেতাম। আপনার এই যে খাবারগুলো তৈরি করছেন, কোন দিকটা খুব বেশি খেয়াল রাখেন যে আপনার কাস্টমারকে দিতে হবে, তাহলে আমাকে এই এই বিষয়গুলো একদম সঠিকভাবে করতে হবে? কারণ দেখুন, খাবারের পেজ কিন্তু অনেক আছে, আপনার কাছেই কেন মানুষ অর্ডার করবে? এই বিশেষত আপু, আমি খাবার যখন তৈরি করি তখন আমি হাইজিনটা বিশেষ করে ফ্রেশনেসটা দেখি এবং হাইজিনটা মেনটেন করি। আর দামের ক্ষেত্রেও একটু কম্প্রোমাইজ করি, সেটা হলো যতটা না নিলেই নয় ওইরকম একটা প্রাইস আমি দিই প্রথমে, যে ওনারা আগে খেয়ে দেখুক আমার খাবারের স্বাদটা কীরকম। যখন ওদের কাছে ভালো লাগে তখন আর দাম নিয়ে ওনারা কোনো কথাই বলে না, তখন দেখা গেছে যে যত দামই হোক আমার কাছ থেকে তারা খাবার নিবেই, অর্ডার করবেই। তো আপনি এই যে উদ্যোক্তা হয়েছেন, তো নিশ্চয় কিছু ভুল তো ছিল, তো ওই ভুলগুলো মানে যারা আসতে চায় তারা করবে না এমন কিছু তথ্য দিন, যেন তারাও নিজেদেরকে সেভাবে মজবুত করে আসে সেক্টরে। নতুনদের জন্য আমার মেসেজটা হচ্ছে, যারা নতুন উদ্যোক্তা হচ্ছে বা হতে চাচ্ছে, তারা শুরুটা করবে এভাবে যে সে যেই কাজটা ভালোবাসে এবং যেই কাজটা ভালো পারে সেটার উপরে অবশ্যই যেন স্কিল করে আসে। একটু লেখাপড়া না করলেই হয় না, এটার সম্বন্ধে আমার জানতে হবে সবকিছু, সেটা জেনে আসে এবং প্রাইজিং, তারপরে হাইজিন, এই জন্য এইগুলো যেন একটু মেনটেন করে। দর্শক আসতে হবে, আপনাকে স্কিলড হয়ে আসতে হবে মোট কথা, না হলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না, ঝরে যাবে। আর মজবুত করতে অবশ্যই আরেকটা কথা হচ্ছে যে কাউকে দেখে যেন সে কাজটা শুরু না করে, যে নিজের আছে সেটা ওটা প্রকাশ করে যেন। আজকাল দেখা যায় অনেক উদ্যোক্তাই, হয়তো আপনি খাবারের আর একজন কাপড় হয়তো খুব বেশি সেল করছে, সে দেখাচ্ছে সেভাবে অনলাইনে। আসলে অনলাইনে আমাদেরকে যে যেটা দেখে আমরা কিন্তু সেটাই বিশ্বাস করি। সো আসলে কি আদৌ হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা জানছি না, বাট আমরা দেখছি হচ্ছে। তো আপনি খাবার রেখে আপনি ভাবছেন আমারটা বেশি লাভ হচ্ছে না, সেল হচ্ছে না, আমি চলে যাই, ওনার ওইটাতে মনে হয় অনেক লাভ হবে। কিন্তু ওই যে যখন সে এটা স্কিপ করে ওইখানে রান করছে, তখনই কিন্তু সমস্যাটা হচ্ছে, কারণ সেই বিষয়ে তার কোনো আইডিয়া নেই। ওখানেও কিন্তু সে এজন্যই উদ্যোগটা ধরে রাখতে হবে, অবশ্যই লক্ষ্যটা স্থির রাখতে হবে। তারপর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আপু, আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার একটা বড় সড়ো একটা আউটলেট হবে। ওখানে আমি সব রকমের পিঠা রাখবো। স্কুল কলেজের যে ছেলে মেয়েরা বাহির থেকে টিফিন কিনে খায়, একটা সিঙ্গারা কিনে খায়, একটা সমোসা কিনে খায়, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। তো আমি চাচ্ছি যেন আমার এখানে স্বাস্থ্যসম্মতভাবে সবকিছু পাবে এবং তারা বিভিন্ন আঞ্চলিক পিঠার সাথে পরিচিতি লাভ করতে পারবে, কারণ শহরের ছেলেমেয়েরা অনেক পিঠা চিনি না। তো আমি চাচ্ছি ওদেরকে ওই পরিচিতিটা দেওয়ার জন্য। চমৎকার, আপনার উদ্যোগ অনেক সুন্দর এবং ফিউচারের উদ্যোগগুলো যেটা নিতে চাচ্ছেন সেটা শুনে খুবই ভালো লাগলো।
আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো আমাদের প্রোগ্রামে এসে? আপু, আমার কাছে তো খুবই ভালো লাগছে, আর এরকম একটা প্ল্যাটফর্মে এসে আমার সবকিছু শেয়ার করতে পেরে আসলেই আমি অনেক গর্বিত। ধন্যবাদ জানাই আপু আপনাকে এবং একুশে.কমকে। ভবিষ্যতে ডাকলে আবারও আসবো ইনশাল্লাহ। অবশ্যই আপনি সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। ইনশাআল্লাহ। বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল করতে পারেন, নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন, অথবা আমার এই পোস্টের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারেন। দর্শক, প্রতি পর্বে আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা, নারীর জীবন ভরে উঠুক সফলতায়। এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।